সুপ্রভাত। আজকে 10ই এপ্রিল। আমি এখন রয়েছি রা বাংলাতে। পেছনে বুদ্ধা স্ট্যাচু দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে সামনেই দেখা যাচ্ছে। ঠান্ডা প্রচুর, 7 ডিগ্রি টেম্পারেচার, তার সাথে বৃষ্টি হয়েছে যার জন্য টেম্পারেচারটা মানে ঠান্ডা ব্যাপারটা জন্য আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমার কথা বলতে যেরকম মনে হচ্ছে ঠিক সেরকমই অবস্থা, কেঁপে কেঁপে কথা বলতে হচ্ছে। কাল রাতে এসেছিলাম তখন বৃষ্টিটা ততটা হয়নি, যেরকম ঠান্ডা আশা করেছিলাম হয়তো দেখছিলাম যে সেরকম না, কিন্তু এখন বুঝতে পারছি ঠান্ডাটা কাকে বলে। এবং আজকে আমরা এখান থেকে চলে যাব নামচি হয়ে এনজিপি। আমাদের আজকে রিটার্ন আছে দার্জিলিং মেল। এবং নামচিতে চারধাম সামদুর্শি দেখার কথা, তার আগে টেমিটি গার্ডেন দেখার কথা। এখান থেকে বেরিয়ে আসতে গিয়ে কোথাও গিয়ে ব্রেকফাস্ট করব, তারপর সেখান থেকে আস্তে আস্তে সাইট সিনে বেরোবো। তো চলুন আস্তে আস্তে সেদিকেই যাওয়ার। শেষ পর্বে আপনাদের নিয়ে চলব দক্ষিণ সিকিমের বেশ কিছু জায়গায়। বৃষ্টি মাখা মেঘাচ্ছন্ন রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম সিকিমের একমাত্র চা বাগান টেমিটি গার্ডেনের দিকে। 1969 সালে সিকিমের শেষ রাজা পাল্টেন থোন্ডুপ নামগ্যালের দ্বারা এটির প্রতিষ্ঠা করা হয়, যা সিকিমের নামচি জেলার অন্তর্গত। তো আমরা এখানে এসে পৌঁছে গেছি টেমিটি গার্ডেনে। বাইরে বৃষ্টি হচ্ছে এবং এখানে চা গাছ অলরেডি কেটে নিয়েছে, কিন্তু আমাদের নিচে যেতে হবে ছাতা নিয়ে। ছাতা সবই রয়েছে ব্যাগে প্যাক করা ওপরে, পুরো তো কীভাবে যাওয়া যায় দেখা যাক। তবে এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, আপাতত ব্রেকফাস্টটা করবো। চা সব রেডি হয়ে এসে গেছে, মোমো, থুপ্পা, আরও অনেক কিছুই আসবে, সব খাওয়া হবে। তারপর নিচে যাওয়া হবে, দেখা যাক সেটা কীভাবে যাই। চলুন, আগে প্রচণ্ড খাবার খিদেও পেয়ে গেছে, সেটা খেয়ে নিই, তারপর পিছনে যাওয়া যাচ্ছে। ভেতরে দেখি চাটা কেমন লাগে, কারণ টেমিটির চা কিন্তু সেরাই হয়। আন্তর্জাতিক বাজারে এই চা বাগানের বেশ খ্যাতি আছে এবং কলকাতায় চায়ের নিলামে এই বাগানের চা সর্বোচ্চ দাম পেয়েছিল। প্রত্যেকটি খাবারের মান ছিল অসাধারণ, খেতে খুবই সুস্বাদু এবং চায়ের স্বাদ যেন কোনোদিনও ভোলা যাবে না। বাকিরা কেউ না আসলেও আমি এবং আমার ভাই দুজনে ঠিক করলাম নিচের দিকে নেমে যেতে। বৃষ্টি ভেজা পথ দিয়ে যেতে বেশ পিচ্ছিল মনে হলো। আমার মামির পায়ে যোগ ধরাতে বেশ ভয় পেয়ে সবাই ওই রেস্টুরেন্টেই বসে থাকো এবং আমরা দুজন চা বাগানের সামনে দাঁড়িয়ে অনেকগুলি ফটো তুলে নিচ্ছিলাম। ঠিক সেই সময় দেখতে পেলাম কাছেই একটি জায়গায় বড় বাজ পড়ল। আমরা তৎক্ষণাৎ ঠিক করলাম এখানে আর বেশিক্ষণ দাঁড়ানো ঠিক নয়, তাই ফিরে আসলাম। পিছনে যেভাবে বাজ পড়লো ভাবলাম শেষ, এখানে বেশিক্ষণ দাঁড়ানো নিরাপদ না। চলুন আস্তে আস্তে বাইরে থেকে বেরিয়ে যাই। বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়তে লাগলো এবং মেঘ ভেদ করে আমাদের গাড়ি এগিয়ে চলল আমাদের পরবর্তী গন্তব্যস্থান সামদুর্শে হিলের গুরু পদ্মসম্ভব টেম্পলের দিকে।
প্রায় 1 ঘন্টা প্রচণ্ড বৃষ্টি হওয়ায় আমরা গাড়ির মধ্যেই বসেছিলাম এবং একটু কমার পর একটি দোকান থেকে ছাতা ভাড়া করে আমরা প্রবেশ করলাম মূল মন্দিরের প্রাঙ্গণে। আমরা এখন এসে পৌঁছালাম সামদুপসে হিলসে, যেখানে আছে রিমঝিমকংয়ের মূর্তি এবং বাসটি তো মানে কন্টিনিউ হয়েই চলেছে। এরকম করে ছাতা আমরা ভাড়া নিয়ে নিয়েছি, পার ছাতা 50 টাকা করে। সেভাবে চলুন আমরা এগিয়ে যাই এবং সামনে গিয়ে বাকি দৃশ্যটা দেখাচ্ছি। আমি 2 বছর আগে এসেছিলাম, তখন আমার দেখা ওয়েদার পুরো পরিষ্কার ছিল। আজকে যা মেঘ রয়েছে, একটু আগে প্রচণ্ড মেঘ ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। এখন জানি না কি দেখা যাবে, রিমঝিমকংয়ের মূর্তিও দেখা যাবে নাকি সেটাও সন্দেহ। ওই পারে তো চারধামটা দেখা যায়, সেটা দেখার কোনো চান্সই নেই এখন, অ্যাটলিস্ট এখান থেকে। এরপরে চারধামও যাওয়ার কথা। চলুন সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। একশো 35 ফুট উঁচু গুরু পদ্মসম্ভবর মূর্তিটি 1997 সালের অক্টোবর মাসের দলাই লামার দ্বারা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এদিক দিয়ে মামি, এইটা হলো সোজাসুজি নামচি মানে চারধাম। 2023 সালে প্রথমবার আমি এখানে এসেছিলাম। আপনাদের অনুরোধ, যারা ওই ভিডিওটি দেখেননি তারা একবার সময় করে ওই ভিডিওটি দেখে নেবেন। বাকি রাস্তার বেশিরভাগটাই আমরা মেঘের মধ্যে দিয়েই যাচ্ছিলাম। মেঘের মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগে, তবে সমস্যা হলো কিছু দেখতে না পাওয়ায় অ্যাক্সিডেন্ট হবার চান্স বেড়ে যায়।
এখানে গান হচ্ছে কিনা নামচির বাইচুং ভুটিয়া স্টেডিয়ামে তখন সিকিমের ঘরোয়া লিগ চলছিল, যেমন আমাদের কলকাতায় ক্যালকাটা ফুটবল লিগ হয়ে থাকে। ওই দূরে দেখা যাচ্ছে চার ধামের শিবের বড় মূর্তিটি। তো আমরা এখন এসে পৌঁছলাম চার ধাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন, আমি উপরে উঠে যাবো এবং টিকিট কেটে দিচ্ছি আস্তে আস্তে। এবং চার ধামটা বেশ তাড়াতাড়ি দেখতে হবে, কারণ বৃষ্টির জন্য অনেকটা সময় মতো নষ্ট হয়েছে। রাত্রেবেলা ট্রেন আছে, তো চলুন বেশি দেরি না করে আগে চার ধামে ঢুকি। আমার একবার অলরেডি আপনার ছেলে দেখেছেন, আবার একবার দেখানোর চেষ্টা করছি। তো পুরোপুরি ভেতরে গিয়েই দেখা হচ্ছে। ওপরে উঠে আপনারা এখানে জুতো রাখতে পারেন পুরোপুরি বিনামূল্যে। তারপর আস্তে আস্তে সামনের দিকে প্রবেশ করছি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন। সিদ্ধেশ্বর ধাম, যার আরেক নাম চার ধামের মধ্যে রয়েছে 108 ফুট উঁচু এই শিব মূর্তিটি, এবং ভারতবর্ষের চারটি ধাম অর্থাৎ দ্বারকা, রামেশ্বরম, পুরীর জগন্নাথ মন্দির ও বদ্রীনাথ মন্দিরের রেপ্লিকা, একটি সাই বাবার মন্দির এবং অনেকগুলি জ্যোতির্লিঙ্গের ছোট ছোট বেশ কয়েকটি মন্দির। প্রথমেই চলে এলাম সাই বাবার মন্দিরে। ভিতরে ফটোগ্রাফি বারণ। তারপরে চলে গেলাম গুজরাটের দ্বারকা মন্দিরে, যেটি পশ্চিম ভারতে অবস্থিত।
এরপর চলে এলাম দক্ষিণ ভারতের রামেশ্বরম মন্দিরে। দুটি মন্দিরেই দেখলাম রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তারপর পূর্বে পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তিটি দেখে নিলাম। সর্বশেষে চলে এলাম উত্তর ভারতের বদ্রীনাথ ধামে। সেদিন বেশ দেরি হয়ে যাওয়ায় আমরা কেউই লাঞ্চ করিনি। এই গেট দিয়ে সিকিম থেকে প্রস্থান করে আমরা প্রবেশ করলাম পশ্চিমবঙ্গে। তিস্তা নদীকে পাশে রেখে আমাদের গাড়ি বেশ জোরেই চলতে লাগলো, কারণ একটু পরেই এই রাস্তায় জ্যাম লেগে যাবে। সেবকের সামনে রাস্তার কাজ হওয়ায় ওই সময় বেশ অনেকক্ষণ জ্যামে দাঁড়াতে হচ্ছে, যেটা নীলেশজি আগেই বলে রেখেছিল। 1 ঘন্টা এদিকে গাড়ি ছাড়বে, তারপর 1 ঘন্টা অন্যদিকে গাড়ি ছাড়বে। এইভাবেই ওই সময় বিকেল 5টা থেকে গাড়ি নিয়ন্ত্রণ করা হচ্ছিল, এবং যেই ভয়টা পাচ্ছিলাম ঠিক সেই ঘটনাটাই ঘটল। সেবকের রাস্তার জ্যাম মানে বরাবরই হয়ে থাকে, আর এখন একটা নতুন নিয়ম হয়েছে গত 9 তারিখ থেকে। কিছু গাড়ি ছাড়া হবে এদিক থেকে, কিছু গাড়ি ওদিক থেকে, 1 ঘন্টা এরকমভাবেই নষ্ট হয়। তো জানি না ঠিক টাইমে পৌঁছতে পারবো না, কি দাঁড়িয়ে রয়েছে পরপর এরকম গাড়ি, এদিকেও রয়েছে গাড়ি, এবং এই জ্যাম বিশেষ করে সব অনেক দূরে দেখা যাচ্ছে, ওইদিকে চারিদিকে ভর্তি। পৌঁছতে পারবো না কি সেটা সময় বলবো, আপাতত অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পর আমাদের ড্রাইভার নীলেশজি দ্বিগুণ জোরে গাড়ি চালিয়ে ঠিক ট্রেন ছাড়ার 6 মিনিট আগে স্টেশনে পৌঁছে দিল, যা আর ভিডিও করতে পারেনি। এবং সারাদিন না খেয়ে থাকায় আমার মাথাও ঘুরছিল। আমরা রুদ্ধশ্বাসে দৌড়ে কোনো রকমে ট্রেনে উঠেছিলাম, এবং ওঠার কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রেন ছেড়ে দিয়েছিল। শেষটা আপনাদের ওখানে আমি দেখাতে পারি, কারণ এমন পরিস্থিতি হয়েছিল জাস্ট 2 মিনিটের মধ্যে না আসতে পারলে ট্রেনটা পুরোপুরি মিস করতাম। এক তো সেবকের সেই জ্যাম, সেটা নর্মাল ব্যাপার। তার থেকেও বড় ব্যাপার হলো সেবকে এখন 1 ওয়ে করে 1 ঘন্টা পর পর চালু হচ্ছে, যার জন্য আরও আসতে দেরি হয়েছিল। প্লাস সামনে অনেকক্ষণ বৃষ্টি হওয়ার কারণে দেরি হয়ে গেছিলো। এনজিপিতে নামবো, নেমে যে সেগুলোকে দেখাবো, সেগুলো দেখানোর সেই সুযোগটা হয়ে হলো। কোনো রকমের দৌড়ে দৌড়ে রীতিমতো কুলি ভাড়া করে আসতে পারলাম বলে সেখানে আমরা ট্রেনে কোনো রকম উঠতে পেরেছি। ওঠা মাত্র ট্রেনটা কিন্তু আস্তে আস্তে চালু হয়ে গেছে, এবং তারপরে আর দেখাতেও পারিনি, কারণ আমার রীতিমতো শরীরও খারাপ লাগছিল, মাথা ঘুরেছিল, আমার সারাদিন ধরে কোনো খাবার নেই।
রাতে খাবার কি নিয়েছি যদি বলেন, আমি এগ গ্রিল নিয়ে নিয়েছি, যেটা ট্রেনের থেকেই দেয়, খাবারের স্বাদ অনেক ভালো হয় না, তবুও সেই খাবারটাই অমৃত লাগে। কারণ ওই সময় খিদার পেটে যা পড়বে সেটাই কিন্তু খেয়ে নেওয়া উচিত, না হলে কিন্তু শরীর খারাপটা আরও বাড়তে থাকতো। আমার মাথা রীতিমতো ঘোরাচ্ছে। খাবার এখন হয়ে গেছে রীতিমতো 130 টাকা প্লেট নিয়েছে, এবং খাবার আমি যদি বলি টেম্পারে খাবারটা সেটা যেরকম হয় সেরকম। এখন কথা হলো, আর একটু পরে হয়তো আমরা শুরু করবো এই ভিডিও, বেশিক্ষণ আমি আর টানবো না এখান থেকে। এই বছরের মতো, এইবারের মতো ব্লগ এখানেই আমি শেষ করবো, কারণ আরও অনেক জায়গা আছে যেগুলো পরে পরে হয়তো সেগুলো জায়গাগুলোতে আমি যাবো, এগুলো আপনাদের সামনে নিয়ে আসবো। তবে সিকিম ট্যুর কিন্তু আমি এখানেই শেষ করবো। আপনার সঙ্গে থাকুন, পাশে থাকুন, আসি।